আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে এই বিষয়টা অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। কোনো রকম কোনো ইন্ট্রো গল্প বা আলাদা কোনো কথা আমি বলতে চাচ্ছি না। আজকের ভিডিওটা কোনো চাকরি সংক্রান্ত না। সো যারা চাকরি সংক্রান্ত ভিডিও প্রতিদিন দেখেন বা আপডেট নেন তারা এই ভিডিওটা আজকে স্কিপ করে যেতে পারেন। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে এই বিষয়টা এখন টপ অফ দ্য কান্ট্রি। আমি এই বিষয় নিয়ে আমার এই ছোট জ্ঞানে যতটুকু হয় ততটুকু আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাচ্ছি। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের এই বিষয়টা বা তাদের এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। বা যারা সরকারি চাকরি করেন না তারাও দেখতে পারেন। এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চাচ্ছি যেই কথাগুলো আমার মনে হয় যে আপনাদের শোনা উচিত। দেখেন, প্রথমেই বলে রাখি যে আপনাদের আশেপাশে যারা সরকারি চাকরি করেন তাদের ফ্যামিলির আসলে যে একটা কিউরিসিটি বা তাদের ফ্যামিলির যে একটা দাম্ভিকতা আমরা সাধারণত লক্ষ্য করি। সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ হবে শুনে সেই সমস্ত চাকরিজীবীর বউয়েদের তাদের রূপের আগুন তো একেতে আছেই, এবং সেই সঙ্গে তাদের এই হাজবেন্ডের বেতন বাড়ানোর কথা শুনে ওই সমস্ত ভাবিদের দেমাগ বা আসলে অহংকার আরো বেড়ে গিয়েছিল, যেটা কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি লক্ষ্য করেছি। বাট যখনই টিভির পর্দায় জ্বালানি উপদেষ্টার যে বক্তব্যটা আমরা শুনতে পারলাম, ঠিক তখন থেকেই ওই সমস্ত ভাবিদের মুখ আসলে ওই চিপসের মতো চুপসে গেছে। তো কেন চুপসে গেল, কি জন্যই চুপসে গেল, বা কেন এই অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দিল না, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে টুকটাক আলোচনা করব। তো প্রথমেই ভাবিদের কাছে আসলে এক্সট্রিমলি সরি, বা সেই সমস্ত ভাইদের কাছেও আমি খুবই দুঃখিত হচ্ছি এই ভাবিদের এই প্রসঙ্গটা আসলে টেনে আনার জন্য, যদিও এটা প্রাসঙ্গিক ছিল না। বাট এইটা টানারও একটা উদাহরণ আছে, সেটা এই ভিডিওর লাস্টের দিকে আমি বলবো বা কথার মাঝে বলবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো পে স্কেল সরকার কেন দিচ্ছেন? আজকে গেজেট প্রকাশ হওয়ার কথা ছিল, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে 28 তারিখ বা 29 তারিখে হতে পারে। বাট এই সরকারের আমলে এখন কি পে স্কেল হবে কি না হবে, এটা আসলে অনেকেই দ্বিমত পোষণ করেছে। তবে আমি যতদূর জানি বা আমি যতটুকু শুনেছি যে এই সরকার পে স্কেল দেওয়ার মতো যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট রাখে না। এইটা সম্পূর্ণ আকারে আপনার নির্ভর করবে নির্বাচিত সরকারের উপরে। এখন আসেন ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। পে কমিশন এক জিনিস, পে স্কেল এক জিনিস, পে স্কেল বাস্তবায়ন আর এক জিনিস। এই সমস্ত বিষয় আপনারা ইতিমধ্যেই জেনেছেন। দেশের যে অর্থনৈতিক অবস্থা, অনেকেই অনেক সরকারি কর্মকর্তা বলেন যে বা রাজনীতিবিদ যারা অর্থ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে থাকেন তারা বলেন যে দেশে প্রচুর পরিমাণ অর্থের ঘাটতি। কিন্তু যদিও আমি কোনো রাজনৈতিক আলাপ আলোচনা পছন্দ করি না, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার ওঠা বসাও নেই। আমি ছোটবেলা থেকে আমি এগুলোকে খুব অ্যাভয়েড করে চলি। তো আমরা বিগত দিনে দেখেছি যে দেশের মানুষের টাকায় যারা বিভিন্ন এমপি মন্ত্রী হয় বা যারা বড় বড় সরকারের পদস্থ রাজনৈতিক কর্মচারী, মানে বিশেষ করে সবাই রাজনৈতিক পরিবার থেকে যারা উঠে আসে বা যারা রাজনীতি করে তাদের দেখবেন যে দেশ ছাড়াও দেশের বাইরে একাধিক বাসস্থান থাকে। সুইস ব্যাংকে টাকা থাকে। এর আগে একটা খবর আমি শুনেছিলাম যে কত বিলিয়ন ডলার যেন সুইস ব্যাংকে আছে বেনামিতে, আমাদের বাংলাদেশি টাকা। তো সেইগুলা যদি আপনি দেশে ফিরায় নিয়ে আসতে পারতেন তাহলে এই যে পে স্কেল দেওয়াটা এটা আসলে কোনো ব্যাপারই ছিল না। আমাদের জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু সরকারি চাকরিজীবীদের বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়ে থাকে। এই সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকায় দিয়েই কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন হয়। কিন্তু কিছু কিছু সময় এই সরকারি বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীদের যে আচরণ, এই আচরণ আসলে সাধারণ মানুষের হৃদয়ে আঘাত করে। আমাদের পার্শ্ববর্তী দেশে যদি দেখেন সেইখানে তাদের বর্তমান যে বেতন স্কেল সেটা আমাদের থেকে কয়েক গুণ বেশি। সেইখানের সরকারি চাকরিজীবীদের আচরণ একরকম। আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে যান ওইখানে সরকারি চাকরিজীবীদের আচরণ আর এক রকম। আমাদের মিডিল ইস্টে অর্থাৎ মুসলিম কান্ট্রিতে যদি কেউ সরকারি চাকরি করেন
সেই দেশের স্থানীয়রা তাদেরকে গরিব বা ভিখারি বলে। কারণ ওর অর্থের অভাব বলেই ও চাকরি করতেছে। তাদের ভাষাটা অনেকটা এরকম। বাট আমাদের ক্ষেত্রে সম্পূর্ণটাই উল্টো রকম। একজন সরকারি চাকরিজীবী হচ্ছে প্রজাতন্ত্রের চাকর। একজন ভিক্ষুকের করের টাকা, অর্থাৎ একজন ভিক্ষুকের ট্যাক্সের টাকায় কিন্তু তার বেতন হচ্ছে। অথচ এই সমস্ত সরকারি চাকরিজীবীদের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাজারো যুবকের স্বপ্ন কিন্তু ভেঙে দেয় ওই সমস্ত সুন্দরী মেয়েদের অভিভাবকরা। তো তাদের প্রতি আমার কোনো একরাশ পরিমাণ অভিযোগ থাকলেও এই ক্ষেত্রে আসলে কিছু বলতে পারছি না, কারণ বিষয়টা এই দিকটা না। অন্য আরেকদিন হয়তোবা এই প্রসঙ্গ নিয়ে আসবো। তবে একটা কথা ওই সমস্ত আঙ্কেল এবং আন্টিদের কাছে জানাতে চাচ্ছি যে সরকারি চাকরি করলে আপনি তার সঙ্গে মেয়ে বিয়ে দেবেন। সরকারি চাকরি যারা করে তারা কিন্তু এই যে, যে ছেলের সঙ্গে আপনি আপনার মেয়েটার বিয়ে দিলেন না, সেই ছেলেটা যখন দুঃখ কষ্ট সহ্য করে যখন দোকানে যে একটা সিগারেট কিনে খাবে, ওই সিগারেটের উপর যে সরকার ট্যাক্স ধরছে না, এই ছেলের সেই ট্যাক্সের টাকায় কিন্তু আপনার মেয়ের জামার বেতন হচ্ছে। তো এখন ডিসিশন আপনাদের যে আপনি প্রজাতন্ত্রের চাকর যারা বা প্রজাতন্ত্রের কর্মচারী যারা তাদের কাছে মেয়ে বিয়ে দিবেন, নাকি যেই ছেলেটা কর্মঠ শক্তিশালী ব্যবসা বাণিজ্য করে তার সঙ্গে দিবেন। প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন অনেকেই আছে যে তাদের সঙ্গে কোনো মেয়ে বিয়ে দিতে চায় না। আমি মনে করি যে প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে তারা সরকারি চাকরিজীবীদের থেকে অনেক ভালো আছে। কারণ আপনারা হয়তো বা অনেকেই সরকারি চাকরিজীবীদের অরিজিনাল বেতন কত সেটা জানেন না। দেখেন যে যেই মানুষটা চতুর্থ শ্রেণীর চাকরি করে 20তম গ্রেড, যার বেসিক হচ্ছে ৮,২৫০ টাকা। তো সে সর্বমোট সবকিছু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন খরচ, এই 2026 সালে এসব একজন সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীর টিফিন বাবদ পায় 200 টাকা মাসে। আপনি চিন্তা করতে পারেন 200 টাকা একটা মানুষের এই বাজারে টিফিন খরচ হতে পারে। এক কাপ চা খেতে গেলেও যেখানে 10 টাকা, 10 থেকে 15 টাকা আপনার গুনতে হয়। তো এই যে স্বল্প আয়ের সরকারি চাকরিজীবী হইলেই যে অনেক টাকা বেতন পায়, বিষয়টা এরকম মোটেও না। তো আপনারা কিন্তু তাদের সঙ্গেই মেয়েদেরকে বিয়ে দেন বা তাদেরকেই সমাজে একটা আলাদা নজরে দেখা হয়। এখন আপনারা হয়তো বা ভাবছেন যে পে স্কেল যদি দেয় তাহলে তাদের দাম্ভিকতা আরো বেড়ে যাবে। একটা কথা মনে রাখবেন যে খালি কলসি সবসময় বাজে বেশি। সরকারি চাকরি যারা করে কোনো মানুষ যদি বুকে হাত দিয়ে বলতে পারে দুর্নীতিবাজ ছাড়া, যেমন যে সমস্ত প্রতিষ্ঠানে আপনারা জানেন যে করাপশন হয় বা দুর্নীতি হয়, সেই সমস্ত প্রতিষ্ঠান ছাড়া যারা বিশেষ করে যারা কোনো ডিফেন্সে চাকরি করে, পুলিশ বাহিনী, অবশ্যই পুলিশ বাহিনী বাদ, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, এরকম তারা সংস্থায় যারা চাকরি করে, ডিফেন্স সংস্থায় যারা চাকরি করে, তাদের কাছে শুনবেন যে এই স্বল্প বেতনে আসলে বর্তমান বাজারে সংসার চালানোটা কতটা টাফ। তো এই সমস্ত আহাজারি আসলে কেউ শুনতে চায় না, কারো শোনার প্রয়োজনও নেই। এখন আসি সরকারের কথায়। সরকার শুধুমাত্র তাদেরকেই দেয় যাদেরকে আপনি আর ধরতেই পারবেন না। আপনি দেখবেন যে এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমাদের রেমিটেন্স বা রিজার্ভ এত টাকা আছে, এত টাকা ছিল, সেইটার থেকে বেড়ে এখন এত হয়েছে, অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বাট যখন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর কথা হলো তখন দেশে ঘাটতির অভাব মানলাম। জনগণের উপর থেকে আসলে প্রচুর পরিমাণ রক্ত শোষণ করে এই টাকাটা জুলুম করে নেওয়া হবে, এটাও মানলাম। তবে এইখানে পে কমিশন কিন্তু একটা জিনিস ভুল করেছে। সেটা কি? এই যে ১৪৪% যে বেতনটা বাড়াইছে 20তম গ্রেডের, এইটা মানা যায়। বাট একটা মানুষ যাদের বেসিক ৭৪,০০০ টাকা বা ৭৮,০০০ টাকা, সে বর্তমান বেতন পাচ্ছে ১ লাখ, ১.৫ লাখ বা ১,৬০,০০০ টাকা। বাট যার বেতন ৮,২৫০ টাকা, এই বাজারে এসে সেই বেতন পাচ্ছে ১৫,০০০। আমার হিসাবে যদি সরকার এই পে কমিশনটা যদি এরকম করা হতো যে ওই ১ থেকে ১০তম গ্রেডের বেতনটা 40% বাড়িয়ে যদি ১০ থেকে ২০তম গ্রেডের বেতনটা ১০০% বাড়িয়ে দিত, তাহলে আমার মনে হয় না যে আহ জনগণের উপরে কোনো প্রভাব পড়তো, অর্থনৈতিক ভাবে কোনো সমস্যায় আমরা পড়তাম। তবে এই ছোট মানুষের কথা আসলে কে শোনে। আজকের এই ভিডিওটা বানানো ছিল তাদের উদ্দেশ্যেই, যারা কিনা পে স্কেল নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছেন, তাদের জন্য এই ভিডিওটা। যে জনগণের টাকায় আসলে অনেকেই যারা বড়লোক তারা এমনিতেই বড়লোক হয়ে যাচ্ছে এবং যারা গরিব তারা গরিবই থেকে যাচ্ছে, কিন্তু সরকারি চাকরির একটা ট্যাগ, এই ট্যাগটাই শুধুমাত্র এই নিচের লেভেলে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে লাগতেছে। তো যাই হোক, মেলা কথাই বলে ফেললাম, ভুল চুল হলে ক্ষমা করে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।